গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষেধে প্রজ্ঞাপন জারি, নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে না, প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতি, রয়েছে বৈশ্বিক সমর্থন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। জুলাই আন্দোলনে হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি তিনি। আইএমএফ এর শর্ত মানতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি। নায়িকা বানানোর প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ, প্রযোজক মাহমুদুল হাসানের বিরুদ্ধে 20,000 টাকায় মামলা তুলে নিতে চাপ সিআইডির। কত টাকা দিছিল আমি জানি না, আমাকে একটা প্যাকেট দিছে, পরে খুলে আমি আন্দাজ করলাম এটা 20,000 টাকা। মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যেই হোক এরকম কোনো অভিযোগ আমার কাছে নিয়ে আসে তাহলে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ায় সড়ক সংস্কারের নামে লুটপাটের মহা উৎসব, অনিয়ম দুর্নীতির আখড়া সড়ক ও জনপদ বিভাগ উন্নয়ন প্রকল্পে অর্থ খরচে মিলছে না সুফল। এবং কোরবানি ঈদ সামনে রেখে প্রাকৃতিক খাবারে পশু পরিচর্যায় ব্যস্ত ভোলার খামারিরা, কাঙ্ক্ষিত দাম পেতে ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সভা সমাবেশের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন সহ সব ধরনের কর্মকাণ্ড। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রকাশনা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ফেসবুক পেজ সহ সাইবার স্পেসেও কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার, যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় সোমবার। বিস্তারিত শিলু রায়ের রিপোর্ট। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে আন্দোলন করে এনসিপি, জামায়াতে ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে জুলাই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার, যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক কার্যক্রম নিষেধের পর এবার দলটি নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকার কর্তৃক কোনো দল নিষিদ্ধ ঘোষিত হলে তার নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী পুনরায় নিবন্ধন ফিরে না পাওয়া পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ করতে পারবে না আওয়ামী লীগ। এই আদেশ বহাল থাকলে নির্বাচনের প্রার্থী মনোনয়নও দিতে পারবে না এই দলটি। বর্তমান জুলাই আগস্ট গণহত্যা ও গুমের অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার। শিউলি রায়,
দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটি কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12 মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। তবে উক্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারের অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর। প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, একটি গাড়ির মালিকানাও তার নামে নেই। ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা। শেখ হাসিনার হাতেই দেশে গুমের সূচনা উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সবার সমর্থন রয়েছে। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে ভারতের টেলিভিশন। সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুলাল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। সোমবার তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে এসব অভিযোগ উঠে আসে। এর মাধ্যমে চলতি মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের জুলাই আগস্ট রাস্তায় তখত নিরস্ত্র ছাত্র জনতা, বিপরীতে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। চলছে নির্বিচারে গুলি ও হামলা। এরই মধ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সরাসরি নির্দেশ, উস্কানি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 3 সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় 1400-এর বেশি ছাত্র জনতাকে, আহত হয় প্রায় 25,000 ছাত্র জনতা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছে তদন্ত সংস্থা। আর এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত করা হয় আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুলাল মামুনকেও। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেতে সময় লেগেছে 6 মাস 28 দিন। জুলাই আগস্ট গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনা হয়েছে। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন
যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। মাত্র আইনটা হয়েছে, এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। এটি হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদন। এ মাসে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। বিদ্যমান এখন আছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ ২ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকেও লড়েন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন। দর্শক, ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, মমতাজ কখন নাগাদ আদালতে তোলা হতে পারে আমাদের জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজকে কিন্তু গতকালকে রাতে তাকে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তাকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ কথা স্বীকার করেছে পুলিশ, যেটি বলছেন যে ছাত্র হত্যা মামলায় তার আসামি করা হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে রয়েছে। সেই মামলাগুলোর প্রেক্ষিতে কিন্তু তাকে গতকালকে ধানমন্ডি থেকে তার যেখানে সে শেখ হাসিনার পতনের পরে কিন্তু সে সেই বাসাতে আত্মগোপনে ছিল, তারপরে সেখান থেকে কিন্তু গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে কিন্তু ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। আমরা যেটি জেনেছি যে আসলে তাকে এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদগুলো সেরে তারপরে কিন্তু তাকে আদালতে তোলা হবে এবং সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ডের আবেদন করবেন পুলিশ, এমন কিন্তু তথ্য আমরা পেয়েছি। তবে কখন নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে সে বিষয়টি কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে যেটি ধারণা করা হচ্ছে হয়তো 12টার পরে তাকে কিন্তু ঢাকার যে জজ কোর্ট রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিচারকের কার্যালয়ে তাকে তুলে এবং এই যে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই বিষয় এবং পূর্ববর্তী যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা কেমন ছিল এবং এই পরিকল্পনা কিভাবে হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু তাকে রিমান্ডের আবেদন করা হবে বলে আমরা কিন্তু যেটি জানতে পেরেছি। তবে বরাবরের মতো যে বিষয়গুলো হয় আসলে এই সমস্ত আসামিদেরকে যখন ধরা হয় তখন ডিবি কার্যালয়ে নিয়ে এসে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এখানে। সেই কার্যক্রম হয়তো এখন চলছে, কারণ গতকালকে কিন্তু পৌনে 12টার সময় কিন্তু তাকে
গ্রেপ্তার করা হয়েছিল। আপনি জানেন যে যখন আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই কিন্তু আওয়ামী লীগের যত এমপিরা রয়েছেন এবং যারা নেতৃস্থানীয় যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন, কারণ সকলের নামেই কিন্তু প্রায় এই ছাত্র হত্যার সংশ্লিষ্টতা এবং তাদের যে প্ররোচনা এবং তাদের যে সশরীরে অংশগ্রহণ এই বিষয়গুলো কিন্তু মামলা রয়েছে এবং তাদের সম্পৃক্ততা রয়েছে, যে কারণেই কিন্তু আসলে তারা আত্মগোপনে ছিলেন। মমতাজ কিন্তু ঠিক একইভাবে কিন্তু তার এলাকায় ছেড়ে কিন্তু তিনি ঢাকায় যেটি ধানমন্ডিতে স্টার কাবাবের পিছনের একটি বাসায় সে কিন্তু এই দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে আত্মগোপনে ছিল। পুলিশ তথ্য পেয়েছে যে তাকে সে ওখানে রয়েছেন এবং যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে যে কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেটি এখনো পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো গণমাধ্যমের সাথে ব্রিফিং তারা করেননি, কখন তাকে নিয়ে যাবেন এবং ঠিক কতদিন তার রিমান্ড তারা চাইবেন সে বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যেটি বলা হয়েছে যে তাকে উচ্চতর তদন্তের জন্য এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ডের আবেদন করবেন পুলিশ। তবে যে বিষয়গুলো আমরা দেখি যে আসলে বরাবরের মতোই দুটার পরে অর্থাৎ নিম্ন আদালতে দুপুরের পরে তোলা হয় এবং সেখানে তাদেরকে রিমান্ডের আবেদন করা হয়। তবে আমরা হয়তো তাকে আদালতে তোলার পরেই বিষয়গুলো স্পষ্ট হবে যে আসলে তাকে কয়দিনের রিমান্ড চাইলো এবং আদালত কতদিন মঞ্জুর করলো এবং এই সাথে তার সংশ্লিষ্টতা কতটুকু রয়েছে। তো এই ছিল আসলে রাজধানীর ডিভিও কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী তুহিনের সঙ্গে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2 বিভাগ করা হয়েছে। সোমবার রাতে জারি করা এ অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পরিবেক্ষণ করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডার ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এ জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা হবে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে। অনিয়ম আর দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ। সড়ক সংস্কারের নামে চলছে লুটপাটের মহা উৎসব। অধিকাংশ সড়কের কাজেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ সামগ্রী, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। ফলে উন্নয়নের নামে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কাজে আসছে না সাধারণ মানুষের। পকেট ভরছে ঠিকাদার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দীর্ঘদিন পর শুরু হয়েছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড এলাকার সড়ক নির্মাণের কাজ। পুরোদমে চলছে সংস্কার কর্মযজ্ঞ। গাড়ি থেকে নামানো হচ্ছে ইট সহ অন্যান্য উপকরণ সামগ্রী। তবে এ কাজে মানসম্মত ইটের বদলে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। দায়সারাভাবে করা হচ্ছে কাজ, জানিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। এখানে যে ইট ব্যবহার করেছে এরা, এই ইটগুলো সবই হচ্ছে আপনার প্রায় বেশিরভাগই 3 নাম্বার ইট। 1 নাম্বার ইট শুধুমাত্র নামমাত্র। রাস্তা দেখবে না ভাই, দেখবে ওটা তো 2 নাম্বার, এমনি তো সব কিছু 2 নাম্বার, এটা বলে আর লাভ আছে নাই ভাই। এখানে যে গাইড ওয়ালটা হয়, যে গাইড ওয়ালের কোনো বোর্ড নাই, সাইডে যে ইয়েটা এক্সটেস্টার সেইটাই নাই, এইভাবে করে চলে যাচ্ছে। শুধু খোকসার এ সড়কই নয়, জেলার অধিকাংশ সড়ক সংস্কার কাজেই সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। যেখানেই কাজ সেখানেই সড়ক বিভাগের দুর্নীতির মহা উৎসব। কখনো রাতের আধারে, আবার কখনো তড়িঘড়ি করে দায়সারাভাবেই শেষ করা হচ্ছে সড়কের কাজ। সরকারি টাকা এরা তো কাজ কাম খারাপ হচ্ছে, 2 দিন পর এমনি ব্যাংকে সব নষ্ট হয়ে যাবে। রোড এন্ড হাইওয়ের কোনো তদন্ত গুরুত্ব নেই, ঠিকাদারের মন মতো কাজ করে চলে যাচ্ছে। তবে সড়ক সংস্কার কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করছে ঠিকাদার ও তার সহযোগীরা।
আমি শিডিউল মোতাবেকই কাজ করছি ভাই, আমি শিডিউলের বাইরে কাজ করি না। আমি তো বলতে পারিনি, আমার কাছে আইন দিবে আমি তাই কাজ করবো, বোঝেন নাই। আর ঠিকাদারের মতোই অনিয়মের বিষয়টি অস্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা দায়সারাভাবে বলছেন বিষয়টি দেখবেন তারা। আপনি খালি চোখে দেখে সবসময় নিশ্চিত হবেন, আমি সেটা বলবো। আমাদের রুটিন পরীক্ষা থাকে, কেউ কারো ধরলে তারপরে করে এরকম আমাদের রুটিন আছে। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এবার ঈদে মহাসড়কে কোনো গরুর হাট বসতে দেয়া হবে না বলে জানান সড়ক ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের নিয়ে সভা শেষে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি পরিবহন, যাত্রী কল্যাণ ও রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান। আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের নিয়ে সভা করেন সড়ক ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এই সভার আয়োজন করা হয়। সভা শেষে ফাউজুল কবির বলেন, ঈদের 10 দিন আগে থেকে ট্রেনের টিকিট মিলবে, আর যাত্রী ভোগান্তি কমাতে অতিরিক্ত কোচ সংযোজন হবে জানিয়ে তিনি বলেন, মহাসড়কের পাশে গরুর হাট বসতে দেয়া হবে না। সড়কে যাতে কোরবানির পশু না আসে, এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয়। ফেরিতে কোরবানির পশু পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা চাই যে সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয়। একই অনুষ্ঠানে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ঈদ তো আসলে আনন্দের, সুতরাং যাতায়াতও যেন আনন্দের সাথে হয় এবং কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে এই ঈদের ছুটিটা আমাদের জনসাধারণকে কাটাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। এক্ষেত্রে পরিবহন মালিক সমিতি এবং যাত্রীদেরও মালিক শ্রমিক সমিতি এবং যাত্রীদেরও যে সংগঠনগুলো আছে আপনাদেরও সহযোগিতা আমরা চাইবো, এবং যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। সভায় পরিবহন, যাত্রী কল্যাণ সমিতি, পুলিশ, আনসার সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের 15 বছর বয়সী স্কুল পড়ুয়া কন্যা জান্নাতীকে হত্যা করেছে তার নিজ বাবা মা। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ। ঘটনায় জড়িত বাবা জাহিদুল ইসলাম, মা মোর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় 32 বিঘা জমি নিয়ে প্রতিবেশী মুজিবুর রহমানের সঙ্গে বিরোধ ছিল জাহিদুলের। প্রতিপক্ষকে ফাঁসাতে পূর্ব পরিকল্পনায় শনিবার গভীর রাতে নিজ মেয়েকে রড ও দা দিয়ে হত্যা করে ভুট্টা খেতে ফেলে দেওয়া হয়। এমনকি খড়ের পালায় আগুনও লাগানো হয় প্রমাণ ধ্বংস করতে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে অবৈধ অনুমোদনহীন অটোরিকশা চালকদের হামলায় যানজট নিরসন কর্মী, ছাত্র প্রতিনিধি সহ অন্তত 15 জন আহত হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা আহতদের চিকিৎসা ব্যাহত করতে 1.5 ঘন্টা ভবন অবরুদ্ধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অটো চালকরা জানান তাদের 2 চালককে মারধর করেছে কর্পোরেশনের স্টাফরা। দুপুরে প্রধান ফটকে বিক্ষোভ ও অবরোধের সময় পরিস্থিতি উত্তপ্ত হলে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢুকতে পারে না বড় অটোগুলো, তাদের একটা দাবি ছিল যে তারা যাতে ঢুকতে পারে, এখান পর্যন্ত আসতে পারে। সে দাবি নিয়ে তারা কিছু তাদের দাবি দেওয়া নিয়ে
আজকে ওই অফিস চত্বরে তার মিটিংও করে মিটিং শেষে এখানে ওনাকে স্মারকলিপি দিতে আসেন আজকে। তো এরপরে তাদের দুই পক্ষের দুই রকম বক্তব্য আমরা পেয়েছি। এটা সিসি ক্যামেরা সিসি ফুটেজ পর্যালোচনা করে যেটা সত্যতা পাবো তার উপর আমরা প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সিলেটে একের পর এক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলেছেন গোয়াইনঘাট উপজেলার ব্যবসায়ী বিল্লাল উদ্দিন আহমদ। এক্সিলিসিওর সিলেটের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা ও এমডি মাশকুর রহমানের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন। সোমবার সংবাদ সম্মেলনে বিল্লাল জানান, তাদের রোষানলে পড়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হুদার গাড়ি চালক আমিনুলকে দিয়ে তার বিরুদ্ধে অন্তত 3টি মিথ্যা মামলা করানো হয়েছে। এসব মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। ঝামেলা নিয়ে ওনাদের বিরোধ প্রতিক্রিয়ার শিকার হয়ে আমি 3টা মামলায় বর্তমানে আসামি হয়ে হয়রানিভাবে চলাফেরা করতেছি। আমি আপনার মাধ্যমে আশা করব যে আপনার মাধ্যমে আপনাদের সর্বোচ্চ সহযোগিতায় এরকম হয়রানিমূলক মামলা থেকে যেন অচিরেই আমি মুক্তি পাই, আপনাদের কাছে আমি এটাই আশা করি। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত ভোলার খামারিরা। পশুকে প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন তারা। পশু খাদ্যের দাম বাড়তি হলেও এবার লাভের মুখ দেখবেন বলে আশা তাদের। তবে দেশীয় গরুর কদর বাড়াতে ভারতীয় গরু আমদানি বন্ধ চান খামারিরা। এদিকে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে খামারিদের সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সহকর্মী ছোটন সাহার রিপোর্টে জানাচ্ছেন শামীম হোসেন। প্রতি বছর কোরবানির ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলায়ও বিক্রি হয় ভোলার খামারিদের গরু। এবারও বাইরের জেলায় বিক্রির আশায় গরু পরিচর্যা করছেন তারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খোল, কুটা, ঘাস ও দানাদার খাদ্য দিয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। লাভের আশাও করছেন তারা। নিজের ঘাস নিজের সবকিছু তৈরি করিয়া দানাদার নিজের খাওয়া, ভুসি, গম হয় আমরা মোটাতাজা করি। ফিট ফুড কোনো আউট ওষুধ মসুদ কোনো কিছু ব্যবহার করি না, বুঝছেন। 1 বছর তো পরিশ্রম করে আমরা 20-50টা গরু তৈরি করছি ঈদের জন্য বেচনের লেগে। ভালো মানের খাদ্যখানা খাওয়াইতে আসি, দেশীয় ঘাস ওষুধ দাওয়াই করাইতে আসি। এরপর দিয়ে মনে করেন এমন কুরবানি আমরা ভালো আশা করি যে ভালো মানের বেচা কিনার অভিজ্ঞতা নিয়ে পাই, আমরা বেচতে পারি। গরুরে এখন গোসল পানি ঠিক মতন করাইতেছি, কোরবানি আশা করি বেচতে পারবো। পশু পরিচর্যা করতে গিয়ে খরচ বেড়েছে, শ্রমিকদের মজুরিও বেড়েছে। তবু হাটে ভালো দাম পাবেন এমন স্বপ্ন তাদের। এর মাঝে শঙ্কা জেগেছে ভারতীয় গরু আমদানি চলতে থাকলে ন্যায্য দাম পাওয়া নিয়ে। এই কোরবানিতে আসার কারণে আমরা প্রতিবার যেভাবে বাজারজাত করি একটা ড্রিফার্ম থেকে এভাবে বাজারজাত করার জন্য ওইভাবে গরুকে উপযোগী করা উচিত। বাহিরের গরু যদি বাংলাদেশের চাপ না দেয় তাহলে আমাদের খামারি ভাইরা এই বেশি দামে গরুটা বিক্রি করতে হবে। তখন বাইরের গরু যদি চাপ দিলে আমাদের বাংলাদেশের খামারি ভাইরা লস পয়েন্টে পড়ে যায়। এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে গরু মোটাতাজাকরণ বা হাটে রোগাক্রান্ত গরু বিক্রি করতে না পারে সেজন্য ভেটেরিনারি টিম বসানো হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কোনো প্রকার কেমিক্যাল, কোনো প্রকার স্টেরয়েডাল ড্রাগ যেন ব্যবহার না করে, এই জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ এবং মনিটরিং করছি। এবার ভোলায় 90,253টি গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে 1,02,769টি। সরাসরি গরুর হাটের পাশাপাশি অনলাইনেও গরু ছাগল বিক্রির ব্যবস্থা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।